নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকার দিতে চলেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় নেতা রাহুল সিংহ। আমরা রাহুলদার সঙ্গে কথা বলবো। রাহুলদা, যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তারা বলছে যে এসআইআরের ফলে একের পর এক বিএলও মারা যাচ্ছে এবং আমরা দেখছি যে মমতা ব্যানার্জি নিজে পথে নেমেছে। ইলেকশন কমিশনেও কালকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গেছে। হঠাৎ করে তারা এরকম কথা কেন বলছে যে বিএলওরা একের পর বিএলও আক্রান্ত হচ্ছে? বলছে যে যারা যখন বা কেউ মারা যাচ্ছে তারা বলছে যে এসআইআরের চাপ সহ্য না করতে পেরে তিনি মারা যাচ্ছে। এটা কেন বলছে? দেখুন, শকুনের কাজ হচ্ছে মৃতদেহ খুঁজে বেড়ানো, যার জন্য শকুনের নজর থাকে সবসময় ভাগাড়ে। তৃণমূল কংগ্রেস এখন শকুনের রোল প্লে করছে। কোথায় মৃতদেহ তা খুঁজে বেড়াচ্ছে, আর মৃতদেহ পেলেই তার গায়ে এসআইআর লাগিয়ে দিচ্ছে। সে ক্যান্সারে মরুক, হার্ট অ্যাটাকে মরুক, অন্য কোনো কারণে মরুক। একটা ক্ষেত্রেও আপনার হয়েছে, সব আপনার পারিবারিক এবং অন্যান্য কারণে হয়েছে। আমরা তো বলেছিলাম যে রিঙ্কু দেবী যিনি গতকাল নদিয়া, তার যে ঘটনার তদন্ত সিবিআইকে দেওয়া হোক, তাহলেই তার নোট কে লিখেছে সেটা স্পষ্ট হয়ে যেত। কিন্তু সাহস কি পেল না। কারণ তৃণমূলের তো যে কিভাবে মৃত্যু হলো, মরলো কি বাঁচলো ও নিয়ে চিন্তা নেই। তৃণমূলের চিন্তা হচ্ছে যে কোনো মূল্যে এসআইআরকে আটকাও। আর এসআইআরকে আটকানোর জন্য নানান চেষ্টা করার পরেও যখন দেখলো সম্পূর্ণ ব্যর্থ, এখন তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি এখন মৃতদেহ নিয়ে রাজনীতি করা শুরু করেছে। আমি পরিষ্কার বলতে চাই, আজকে যেই মাত্র একটা মৃত্যুর খবর এলো, টুইট করতে শুরু করে দিচ্ছেন। আর এতগুলো শিক্ষককে যে তৃণমূল কংগ্রেস পথে বসিয়েছে, যাদের কাছ থেকে পয়সা নিয়ে চাকরি দিয়ে আজকে সেই মাস্টাররা পথে বসে আছে, তার মধ্যে কতগুলো মাস্টার কই একবারও তো তৃণমূল কংগ্রেসের হয়ে কেউ শোক প্রকট করলো না। একবারও তো মমতা ব্যানার্জি এই নিয়ে কোনো টুইট করতে আমরা দেখিনি। তাহলে সেই মৃত্যুগুলো মৃত্যু নয়, এতগুলো শিক্ষকের মৃত্যু সেটা মৃত্যু নয়। শুধু এখন যে কে মারা যাচ্ছে সেটাই বড় কথা। তার কারণ হচ্ছে ইলেকশন আটকানোর হাতিয়ার হিসাবে মানুষের মৃত্যুকে হাতিয়ার করতে হবে, যে কারণে এটা হচ্ছে। অতএব এইরকম নির্লজ্জ, অমানবিক এবং মানব বিরোধী পার্টি এই জিনিসই করতে পারে। রাহুল, আপনি নিশ্চয়ই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি দিলেন। চিঠি দিয়ে বলছেন যে ইমিডিয়েট এ রাজ্যে এসআইআর বন্ধ করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রচণ্ড আতঙ্কে ভুগছে, যেটা একটা আপনারা যেটা দাবি করছেন যে একটা বড় অংশের ভোটার, শুধু মৃত ভোটারই আধার কর্তৃপক্ষ বলেছে 34 লক্ষ তারা নির্বাচন কমিশনকে সেই ডেটা দিয়েছে। তো তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি একটা আশঙ্কা করছে, তিনি কি কেউ দিন গোনা শুরু করেছে, সেজন্যই তিনি এনি হাউ এ রাজ্যের এসআইআর প্রক্রিয়াটাকে তিনি বন্ধ করতে চাইছেন? দেখুন, ভুয়া ভোটারের ওপর সরকারটা টিকে আছে। বাংলাদেশ থেকে, ব্রহ্মদেশ থেকে যে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমানদের এনে এখানে বসিয়েছিল, এখন তো বর্ডার দেখিয়ে দিচ্ছে, লাইন দিয়ে তারা এদেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। যে 6 বছর ধরে এদেশে আছে তার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সব করে ফেলেছে। তারা কি বলছে বিবৃতিতে? তারা বলছে আমরা আমাদের নিজের দেশে ফিরে যাচ্ছি। তার মানে এটা আশ্রয় দেশ, পরদেশ। মমতা ব্যানার্জির উপকার করতে এসেছিল ভোট দিয়ে জেতানোর, তার বদলে কিছু সুবিধা পাবে। অতএব এইখানেই তো পরিষ্কার যে যেখানে এখন অনুপ্রবেশকারীরা নিজেরা পালাতে শুরু করেছে। মৃত ভোটার এক লোকের নাম 5 জায়গায়, সেই সমস্ত ভোটারের নাম যখন টের পেয়ে যাচ্ছে, এবং এসআইআর যখন ফর্ম বিলির কাজ প্রায় 100% কমপ্লিট হয়ে গেছে, এবং এসআইআরের কাজও প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে, তখন দেখছে আর তো কোনো রাস্তা নেই। এখন মৃতদেহ দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে মানুষের মৃত্যুকে
হাতিয়ার করে যদি এসআইআরকে রোখা যায়, কিন্তু তা যাবে না। এই মমতা ব্যানার্জি, এদের চরিত্র কি আছে? ইনি তো বলেছিলেন এসআইআর হতে দেব না, আর এসআইআর শুরুর আগেই সবার আগে ক্যাম্প লাগিয়েছে কে? তৃণমূল কংগ্রেস। জায়গায় জায়গায় সহায়তা ক্যাম্প লাগিয়ে তারা বসে পড়েছে, যারা বলেছিল এসআইআর করতে দেব না। অতএব সব দেবে, চাপে পড়লে সব দেবে। সোজা আঙুলে না দিলে আঙুল বেঁকিয়েও সেটা করানো যাবে, আর সেটাই হয়েছে। আপনি বললেন এই মুহূর্তে আমরা সংবাদ মাধ্যমে বা আমাদের আজ তাক বাংলার ক্যামেরার সামনে যেটা দেখা যাচ্ছে যে শয়ে শয়ে বাংলাদেশি তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ছেড়ে তারা বর্ডারগুলোতে তারা বাংলাদেশে ফিরতে চাইছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা সময় সংসদে একেবারে তিনি এটা নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছেন যে সেই সময় প্রচুর বাংলাদেশি ভোটার এ রাজ্যে তারা মানে বাসা বেঁধেছে, কিন্তু এখন আমরা যেটা দেখছি যে শয়ে শয়ে বাংলাদেশি বিভিন্ন বর্ডারে তারা কিন্তু লাইন দিয়েছে, বাংলাদেশে ফিরে যাবে। এইটা তৃণমূল কংগ্রেসের কাছে যে তৃণমূল কংগ্রেস যেটা বলছিল যে তাদের এই রাজ্যে বাংলাদেশি ভোটার নেই, কিন্তু এখন তো আমাদের ক্যামেরার সামনে সেটা ধরা পড়ছে। কি বলবেন? তাহলে কি 2026-এর বিধানসভা নির্বাচনে এর একটা এফেক্ট ভোট ব্যাংকে দেখা যাবে? দেখুন, এমনি অনুপ্রবেশকারীরা পালিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারুন যে অনুপ্রবেশকারীরা তৃণমূলের কোর ভোটার ছিল তারাই এই রাজ্য ছেড়ে নিজেরাই চলে যাচ্ছে। কারণ বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি তাদের রক্ষা করতে পারবে না। তাদের প্রতিশ্রুতি দিয়ে, তাদের পয়সা কড়ি দিয়ে এখানে আনিয়েছিল, তাদের বিভিন্ন কার্ড করে দিয়েছিল, নাগরিকত্ব করে দিয়েছিল। সেই ভুয়া নাগরিকত্ব তাদের আর টিকিয়ে রাখতে পারবে না, যার জন্য স্বদেশে তারা ফেরত যাচ্ছে। অতএব এই পরিমাণ ভোটার যদি ফেরতই চলে যায় তো স্বাভাবিকভাবে জিতবে কার ভোটে? কারণ জিতেছে তো আপনার যে কদিন তা হচ্ছে সমস্ত ভুয়া ভোটার আর এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে। বিজেপির সাথে ওদের ভোটের তফাৎ কত? মাত্র 3 থেকে 4%। 3 থেকে 4% তো মৃত ভোটারই হয়ে যাবে। আর তারপরে বাকি রইল গিয়ে এক লোকের 5 জায়গায় নাম, তার সাথে সাথে যারা এখানে থাকে না তাদের নাম, যেগুলো তৃণমূল ভোট পোল করাতো। আর অনুপ্রবেশকারীর নাম ধরলে দেখা যাবে 10% ঘাটায় চলছে তৃণমূল কংগ্রেস। যে কারণের জন্যই এত চিন্তা, বুঝছে মস্তানি গুন্ডামি করে আর রক্ষা করা যাবে না। কারণ জনরায় এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে। কারণ যত চুরি, লুট, মহিলার উপর অত্যাচার যা করার সব তো করেছে। এখন তারপরেও যদি ওদের যে ভুয়া ভোটার না থাকে, যে সমস্ত অনুপ্রবেশকারী ভোটার না থাকে, তাহলে জিতবে কার ভোটে? যে কারণের জন্য আজকে তৃণমূল কংগ্রেসের যে ভয়ে হার নয়, হারের ভেতরে মজ্জায় কাঁপুনি ধরেছে। শেষ প্রশ্ন রাহুলদা, যখন 2026-এর বিধানসভা নির্বাচন একেবারে গোড়ায়, এ রাজ্যে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, তার মধ্যেই ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন যে তিনি বাবরি মসজিদে 6ই ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস করবে। সেক্ষেত্রে এটা কি তৃণমূল কংগ্রেসের একটা স্ট্র্যাটেজি? তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংক মনে হচ্ছে যে তার একটা বড় অংশ বা কিছুটা অংশ তারা এই যে সরকারের বিরুদ্ধে যে একটা অ্যান্টি ইনকামবেন্সি, তারা এবার মুখ ফেরাতে পারে, সেজন্যে ফের তারা একটা সংখ্যালঘু তাস খেলতে চাইছে। এবং যে বিতর্ক তৈরি হয়েছিল একটা বাবরি মসজিদ নিয়ে, তিনি একজন সিটিং এমএলএ, কিন্তু তৃণমূল কংগ্রেস চুপ। তিনি বলছেন তিনি ভরতপুরে 6ই ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস করবেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, হুমায়ুন কবির পার্টিতে বাধ্য হয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেসে তার সেইভাবে জায়গা নেই। যে কারণে ও ঘোষণাই করে দিয়েছে যে মমতা ব্যানার্জিকেও ডাকবো না আমি উদ্বোধনে। পশ্চিমবাংলার সবচেয়ে বড় মুসলমান বেগমকেই যদি না ডাকে তো কিসের উদ্বোধন হবে? অতএব এটা তৃণমূলের পুরোপুরি ঘরোয়া ঝগড়া। আর 2 নম্বর কথা আমি বলতে চাই, আক্রমণকারী বিদেশি বাবরের নাম সেই উচ্চারণ করবে যার দেহে বাবরের রক্ত বইছে। অতএব আমি সাধারণ যে মুসলমান আছে তাদের কাছে আমি এটাই বলবো যে আপনাদের ধর্মকে নিয়ে রাজনীতি করা শুরু হয়েছে। মুসলমান নাগরিক এই ধর্মকে নিয়ে রাজনীতি সহ্য করবেন কি না এটা আপনারা চিন্তা করুন। তাই এই ধর্ম নিয়ে রাজনীতি করে আপনাদের ধর্মকে আবার রাজনীতির আঙিনায় নিয়ে আসার এক ষড়যন্ত্র চলছে, আপনারা বিচার করুন।
একেবারেই আজতাক বাংলার মুখোমুখি ছিলেন কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এবং সম্প্রতিকালে রাজ্যে এসআইআর থেকে এই মুহূর্তে বিতর্কিত মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির, এবং সেই সম্পর্কে তার খোলামেলা একেবারে একান্ত সাক্ষাৎকার দিলেন রাহুল সিনহা, এবং তার ব্যক্তিগত মতামত এবং দলের পার্টির স্ট্যান্ড তিনি আজতাক বাংলাকে তুলে ধরলেন।